আমি দ্বিতীয় বিয়ে করতে চাই। সাজুর কথাটা শুনে নিশির হাতের গ্লাসটা ফ্লোরে পড়ে ভেঙে গেল। সে অবাক হয়ে তাকিয়ে রইল সাজুর দিকে। কোনো কথা বের হচ্ছে না নিশির মুখ থেকে। কি হলো, এভাবে চুপ হয়ে গেলে কেন? গ্লাসটা তো ভেঙে গেল। আমি কি অবাক করার মতো কথা বলেছি? তোমাকে তো বলেছি আমার অনেক ভালোবাসা দরকার। তোমার কাছে আমি সেটা পাচ্ছি না। সুমি আমাকে সে ভালোবাসাটা দিচ্ছে। সে আমাকে অনেক ভালোবাসে। সিদ্ধান্ত নিয়েছি সুমিকে আমি বিয়ে করব। কাপা কাপা কণ্ঠে নিশি বলে উঠল, আমি তোমাকে ভালোবাসি না? এখন তোমার এটাই মনে হচ্ছে? হায় রে মানুষ, যে মানুষটাকে এতটা ভালোবাসলাম তার কাছে আমার ভালোবাসা নগণ্য হয়ে গেল। আমাকে রেখে অন্য কাউকে বিয়ে করার ইচ্ছে হলো। ঠিক আছে, তাই যদি হয় তুমি দ্বিতীয় বিয়ে করতে পারো। তুমি যদি আবার আইন আদালতের দ্বারস্থ হও তাহলে তো আবার সমস্যা। ভয় পেও না, আমি তোমার নামে কোনো মামলা মোকদ্দমা করব না। কারণ যে মানুষটাই আমার না, তার নামে আইন কানুন করে কি হবে? ভালোবাসা মনের ব্যাপার। আমাকে তুমি ভালোবাসো না, সেখানে আমি জোর খাটাবো না। আমি জানতাম তুমি এমন কিছু করবে না। আসলে সুমিকে কথাটা বলেছিলাম, তবুও সুমি ভয় পেয়ে বিয়ে করতে রাজি হচ্ছিল না। সমস্যা নেই, আমি দ্বিতীয় বিয়ে করলেও তুমি এখানে থাকতে পারবে। তোমার কথা শুনে হাসি পাচ্ছে। ওই মেয়ে আমাকে মেনে নেবে আর আমি নির্লজ্জার মতো এখানে পড়ে থাকবো? আর সে আমাকে মেনে নেওয়ার কে? আমি তো তাকে আমার স্থান ছেড়ে দিচ্ছি। তবে একটা কষ্ট কি জানো? তোমাকে এত ভালোবাসার পরও আজকে শুনতে হলো আমার ভালোবাসায় তুমি সন্তুষ্ট নও। হয়তো আমি তোমাকে সুমির মতো ভালোবাসতে পারিনি, সে তোমাকে আমার চেয়ে বেশি ভালোবেসেছে। থাকো তুমি তোমার ভালোবাসা নিয়ে, আমি তোমার লাইফ থেকে চলে যাব। যার লাইফে আমার কোনো গুরুত্ব নেই সেখানে কেন পড়ে থাকবো? সাজু আর সুমি একসঙ্গে একই অফিসে চাকরি করে। সাজুর সাথে সুমির বন্ধুত্ব হয়। আস্তে আস্তে সেই বন্ধুত্ব রিলেশনের রূপ নেয়। সুমির সাথে রিলেশনে গিয়ে সাজুর মনে হয় নিশির চেয়ে সুমি তাকে বেশি ভালোবাসে। সুমিকে তার জীবনে চাই। সাজুর কাছে নিশিকে আর আগের মতো ভালো লাগে না। এই কারণেই সুমিকে তার জীবনে স্থান দেওয়ার জন্য বিয়ে করবে বলে সিদ্ধান্ত নিয়েছে সাজু। নিশি ভেবে নিল সে আর সাজুর সঙ্গে থাকবে না। যে স্বামী তাকে রেখে দ্বিতীয় বিয়ে করতে চাচ্ছে তার কাছে থেকে কষ্ট পাওয়ার চেয়ে একা থাকা অনেক ভালো। যাবার আগে নিশি সাজুকে বলল, আমি চলে যাচ্ছি, তবে একটা কথা বলে যাই। আজকে আমার ভালোবাসাকে তুমি অবজ্ঞা করে দূরে সরিয়ে দিলে নতুন ভালোবাসা পাওয়ার আশায়। একদিন তুমি এই ভালোবাসা না পাওয়ার জন্যই খুব কষ্ট পাবে, আর সেদিন মনে করবে আমাকে। নিশির কথা শুনে সাজু তাচ্ছিলের হাসি হেসে বলল, হ্যাঁ, তোমাদের মতো মেয়েরা স্বামীকে ভালোবাসতে পারুক বা না পারুক, তাদের অভিষেক ভালোভাবে দিতে পারে। এটা ভেবো না তোমার কাছে আমি ভালোবাসার জন্য ফিরে যাব। তোমাকে আমার এমনিতেও ভালো লাগে না। সাজুর এমন কথায় কষ্টে নিশির চোখে পানি এসে গেল। সে আর কিছু না বলে চোখের পানি মুছে বের হয়ে গেল সাজুর বাসা থেকে। নিশি নিজের ইচ্ছায় চলে যাওয়ায় সাজু খুব খুশি হলো। সুমিকে বিয়ে করে নিয়ে আসলো কয়েকদিন পরে। সাজু অনেক আনন্দিত এত সহজে সুমিকে তার জীবনে পেয়ে গিয়ে। এই শুনছো, আমার জন্য 1 কাপ চা বানিয়ে নিয়ে এসো। বিছানায় শুয়ে ঘুম ঘুম চোখে সাজুকে ডেকে কথাটা বলল সুমি। সাজু ঘুম ভাঙার পর অবাক হয়ে তাকিয়ে রইল সুমির মুখের দিকে। কি হলো, গাধার মতো এভাবে মুখের দিকে তাকিয়ে আছো কেন? আমি কি বললাম তোমার কানে যায়নি? এই সাত সকালে তুমি আমাকে চা বানাতে বলছো? আমি কখন এত ভোরে উঠিনি, আর আমি চা বানাতেও পারি না। এত ভোর কোথায়? সকাল 7টা বাজে। তুমি ওঠো, উঠে আমার জন্য চা বানিয়ে নিয়ে এসো। বললাম তো আমি চা বানাতে পারি না। নিশি সবসময় চা বানিয়েছে। তোমার প্রথম স্ত্রীর কথা আমার সামনে তুলনা দেবে না। যেভাবে পারো বানিয়ে নিয়ে এসো। সাজু অনিচ্ছা সত্ত্বেও উঠে চা বানাতে গেল। সুমি সংসারে বেশিরভাগ কাজ সাজুকে দিয়ে করাতে চেষ্টা করে, আর সেখানে নিশি থাকলে সাজুকে কখনো একটু কাজও করতে দিত না। খাবার টেবিলে বসে সাজু খাবার মুখে দিয়ে বলল, এটা কি রান্না করেছো? খাবার একদম ভালো হয়নি। খাবার তো আমি রান্না করিনি, নতুন কাজের লোক রেখেছি, সে খাবার রান্না করেছে। তুমি কি ভেবেছ তোমার সংসারের সমস্ত কাজ আমি করব? তুমি যেমন চাকরি করো আমিও তেমন চাকরি করি। অফিস থেকে এসে বাসার কাজ করা আমার পক্ষে সম্ভব নয়। কেমন কাজের লোক রেখেছো? রান্নাটা একদম ভালো হয়নি। সংসারের অন্য কাজগুলো কাজের লোক করবে, রান্নাটা তুমি করো। তাহলে তো আমিও এটা বলতে পারি বাসায় এসে তুমি রান্না করবে। চাকরি তুমিও করো আমিও করি। আমি যদি বাসায় এসে রান্না করতে পারি তুমি কেন পারবে না? সংসার সামলানোর দায়িত্ব স্ত্রীদের। সেই দায়িত্ব পালন না করে তুমি আমাকে দিয়ে কাজ করাতে যাচ্ছ। আর যদি চাকরির তুলনা দাও তাহলে চাকরি ছেড়ে দিয়ে সংসারের কাজকর্মে মন দাও। আমি তোমার সাথে চুক্তি করে বিয়ে করিনি যে বিয়ের পর চাকরি ছেড়ে দেব। তোমার এটা বলার সাহস হয় কিভাবে? তুমি কি তোমার প্রথম স্ত্রীর মতো পেয়েছো আমাকে? যা বলবে তাই বাধ্য হয়ে মেনে নিব, সেটা ভেবে থাকলে ভুল ভেবেছো। আসলে আমি ভুল করেছি, অনেক বড় ভুল করেছি। এই ভুলের মাসুল এখন আমাকে দিতে হচ্ছে। যদি মনে হয় ভুল করেছো সংশোধন করে ফেলো, তাহলেই তো হয়। আমি কি জোর করে তোমার কাছে আছি নাকি? সাজু খাবার না খেয়ে উঠে এসে ব্যালকনিতে দাঁড়িয়ে ভাবছে, আমার লাইফে এত বড় ভুল আমি কিভাবে করলাম? কেন আমি নিশিকে আমার জীবন থেকে দূরে ঠেলে দিলাম? সুমিতা আগে আমাকে অনেক ভালোবাসা দেখিয়েছিল, এখন বিয়ের পর এভাবে চেঞ্জ হয়ে গেল। প্রেমিকার স্ত্রী কখনো এক হয় না,
প্রেম করলে মিষ্টি মিষ্টি কথা বলা যায়, অনেক কিছু প্রতিশ্রুতি দেওয়া যায়। যখন বাস্তবতা সামনে আসে তখন ভালোবাসা ফ্যাকাশে হয়ে যায়। সুমিকে আমি বিশ্বাস করে ভুল করেছিলাম। অফিস ছুটির ঘণ্টাখানেক আগেই জ্বরের কারণে ছুটি নিয়ে বাসায় ফিরেছে সাজু। বিছানায় শুয়ে জ্বরের ঘোরে এপাশ ওপাশ করছে। অফিস ছুটি হয়ে যাওয়ার অনেকক্ষণ পরে সুমি বাসায় ফেরেনি। সাজু অসুস্থ এটা জানার পরেও সুমি বাসায় না ফেরায় সাজু খুব কষ্ট পেল। রাত 8টার দিকে বাসায় ফিরে সুমি। সুমিকে দেখে রাজু রাগান্বিত হয়ে বলল, এতক্ষণও তোমার ফেরার সময় হলো? তুমি জানতে আমি অসুস্থ। আমি অফিস থেকে ছুটি নিয়ে তাড়াতাড়ি চলে আসলাম। আমি মরলাম না বেঁচে রইলাম সেটা দেখা তো তোমার কাছে জরুরি না। তোমার কাছে জরুরি হয়ে গেছে বন্ধুদের সাথে আড্ডা দেওয়া। ওরা জোর করে ধরলো তাই পার্টিতে গিয়েছিলাম। আর তোমার এমন কিছু হয়নি যে তুমি মারা যাবে। সামান্য একটু জ্বর নিয়ে এমন অবস্থা করছো, মনে হচ্ছে ডাক্তার তোমাকে বলে দিয়েছে তোমার আর বাঁচার কোনো আশা নেই। এত ইমোশনাল হওয়া বন্ধ করো। 2-1টা প্যারাসিটামল খেয়ে নিলেই জ্বর কমে যাবে। আমার এই অসুস্থতা তোমার কাছে কিছুই না। দুপুর থেকে না খেয়ে আছি, শরীরে এক ফোঁটা শক্তিও পাচ্ছি না। আমাকে দেখার মতো কেউ নেই। কতটা হতভাগা আমি। আচ্ছা, তোমাকে আমি খাবার দিচ্ছি। লাগবে না তোমার খাবার দেওয়া, আমি না খেয়েই থাকবো। তোমার মতো মেয়েকে আমি বিয়ে করে সবচেয়ে বড় ভুল করেছি। তাহলে কি আমাকে ডিভোর্স দিয়ে দিবে? আচ্ছা ঠিক আছে, তাই দিয়ে দাও। আমিও তোমার মতো এরকম মানুষের সঙ্গে থাকতে চাই না। ভুল করেছিলাম তোমাকে বিয়ে করে। ঠিক আছে চলে যাও। তুমি থাকলেই কি আর না থাকলেই বাকি। তোমাকে কোনো দরকার নেই আমার। সাজুর এই কথা শোনা মাত্রই সুমি বাসা থেকে বের হয়ে গেল। হয়তো সাজুর এই কথার অপেক্ষায় ছিল সুমি, তাই তো সাজু চলে যেতে বলার সঙ্গে সঙ্গে সুমি চলে গেল। সাজুর চোখে পানি টলমল করছে। সে যে জীবনে কত বড় ভুল করেছে এটাই হাড়ে হাড়ে টের পাচ্ছে। আজকে বারবার মনে হচ্ছে নিশি কথা। নিশি চলে যাবার আগে বলেছিল যে ভালোবাসার মোহে পড়ে তাকে জীবন থেকে ছুঁড়ে ফেলে দিচ্ছে, সেই ভালোবাসা না পেয়ে একদিন সে ভালোবাসার কাঙ্গাল হবে। আজকে নিশির কথাটাই সত্যি হলো। সাজু মোবাইল হাতে নিয়ে নিশির নাম্বারে কল দিল। নিশি ফোন রিসিভ করতেই সাজু বলল, নিশি তুমি কেমন আছো? আমি ভালো নেই। সত্যি আজ আমি ভালোবাসার কাঙাল। আমি অনেক বড় ভুল করেছি তোমার ভালোবাসাকে দূরে ঠেলে দিয়ে। আমি কেমন আছি সেটা আপনার জানার দরকার নেই, আর আপনি কেমন আছেন সেটাও আমার জানার দরকার নেই। আপনি আর কখনোই আমার নাম্বারে কল দিবেন না। আমাকে ক্ষমা করে দেওয়া যায় না? আমি আবার তোমার জীবনে ফিরে আসতে চাই। বড়ই হাস্যকর ব্যাপার। আপনার কথা শুনে আমার খুব হাসি পাচ্ছে। আমি তো আপনাকে ভালোবাসি না। আপনি ভালোবাসা পাওয়ার জন্যই সুমিকে বিয়ে করেছিলেন। এখন আপনার ভালোবাসার মানুষ কোথায়? কেন সে কি এখন আপনাকে ভালোবাসা দেয় না? আমার মতো অপছন্দের মানুষের কাছে কেন ফিরে আসতে চাচ্ছেন? আর আপনি ফিরে আসতে চাইলেও আপনার মতো বেইমানকে আমার জীবনে স্থান দেব না। প্লিজ নিশি, আমাকে ক্ষমা করে আমার জীবনে ফিরে আসো। সেটা কখনোই না। আপনি আপনার ভালোবাসার মানুষকে নিয়ে থাকেন। আমার মনে এতটা ভালোবাসা নেই যে আমি সুমির চেয়ে বেশি ভালোবাসতে পারবো আপনাকে। তখন আমি ভুলের মাঝে ডুবেছিলাম। আলো ভেবে আলিয়ার পেছনে ছুটেছিলাম, তাই তোমার ভালোবাসা বুঝতে পারিনি। আপনি যাই করেন সেটা আপনার ব্যাপার, বাট আপনি আমাকে যে যন্ত্রণা দিয়ে বুকের ভেতর ক্ষত সৃষ্টি করে দিয়েছেন সেই ক্ষত এই জীবনে শুকাবে না। আমি ফোন রাখছি, আর কখনো আমাকে ফোন করবেন না। নিশি ফোন রেখে দিল। তার চোখে পানি টলমল করছে। চোখের পানি মুছে মনে মনে ভাবল, এত ভালোবাসা দেওয়ার পরও যে মানুষটা আমার ভালোবাসাকে তুচ্ছ মনে করেছে, তার জীবনে আর আমি ফিরে যেতে চাই না। সে থাকুক তার মতোই, অন্তত এটা বুঝুক আমি তাকে কতটা ভালোবেসেছিলাম। সত্যিকারের ভালোবাসাকে দূরে ঠেলে দিয়ে সাময়িক হওয়া ভালোবাসাকে বেশি মনে করে ফেললেই জীবনের সবচেয়ে বড় কাল হয়ে দাঁড়ায়। সেটা আজ উপলব্ধি করতে পারছে সাজু। তাই তার একাকিত্ব জীবন তাকে বুঝিয়ে দিচ্ছে সে কত বড় ভুল করেছিল। জীবনটা তেজপাতা হয়ে গেল বলে চিল্লাতে থাকে কণা। স্বামী তুষার তার কোনো কথায় কান দেয় না। এখন আর আগের মতো ভালো লাগে না কণাকে। শুধু মাস শেষে বেতনগুলো কণা থেকে নিতে খুব ভালো লাগে। আজ বেতন পেয়েছো? আমাকে কিছু টাকা দিও, না হলে সংসার চালাতে পারবো না। আমার মোবাইলটাও বদলানোর দরকার। পারো তো পুরো টাকাটা দিয়ে দিও। আমার যাতায়াত ভাড়া রেখে বাকিটা দিয়ে দিব। সারা মাস সংসার চালিও। মাস শেষে আবার না খাইয়ে রেখো না। মোবাইল কেনার জন্য 4-5 মাস সঞ্চয় করো, তারপর কেনো। জ্ঞান দেওয়া বন্ধ করো, টাকাটা দিও, দেখি কি করা যায়। আমার কার্ড তো তোমার কাছে আছে, তুলে নিও টাকা। এই জন্য তোমাকে আমার এত ভালো লাগে। কয়েকদিন গেলে আবার ক্যাচ শুরু হয়ে যাবে, ভালো লাগা চলে যাবে। স্বামী স্ত্রী দুজনেই চাকরিজীবী। স্ত্রী কণা ভোরবেলা ঘুম থেকে উঠে সারাদিনে রান্না গুছিয়ে সকালে খেয়ে দুপুরের টিফিন গুছিয়ে নিয়ে স্বামীর সাথে বের হয়ে যায় অফিসের জন্য। তাদের বাসায় মাসখানিক হয় এক মেয়েকে সাবলেট হিসেবে ভাড়া দিয়েছে, তার জন্য রান্না করে। ভাড়াটিয়া এশার সাথে খাবারের টাকা চুক্তি করা। বাড়িওয়ালার কড়া নিষেধ, সাবলেট দেওয়া যাবে না। তাই যাতে কেউ এসে বুঝতে না পারে সেজন্য একসাথে রান্নার ব্যবস্থা করা হয়েছে। এশা তুষারকে মামা ডাকে। সবাই জানে মামার বাসায় ভাগ্নি থাকে। সন্ধ্যাবেলা অফিস থেকে ফিরে কণা রান্না বসিয়ে সারা সংসারের কাজ গুছিয়ে নিচ্ছে একা হাতে। তুষারও কণার কাজে সাহায্য করছে। দাও আমি রান্না করি, তুমি অন্য কাজ গুছিয়ে নাও।
আরে না, তুমি যাও, আমি পারবো। মাঝে মাঝে তোমাকে কাজে সাহায্য করলে আমার ভালো লাগে, বোঝো না? বুঝি। তুমি রান্না করো, আমি সকালে রেখে যাওয়া কাপড়গুলো ধুয়ে দিয়ে আসি। যাও, এদিকটা আমি সামলাচ্ছি। কণা কাপড় কাচতে ওয়াশরুমে ঢুকে দরজা দিয়ে দিল। তুষার রান্না করছে, সেখানে এসে এশা হাজির হলো। মেয়েদের কাজ তো ভালোই পারো দেখছি। আগে থেকেই পারি, শিখে নিয়েছি, এখন কাজে লাগে। কি সৌভাগ্য আমার, পরের স্বামীর হাতে খাবার খেতে পারি। তাই নাকি? শোনো, কাল অফিস থেকে আসার পথে বেড়াতে যাব, রেডি থেকো। তোমার কি আমার জন্য সময় আছে? অফিসে সময় দাও না, বাসায় তোমার বউয়ের জন্য সময় পাই না। এখন মনে হচ্ছে এ বাসায় এসে থাকাটা ভুল হয়েছে। কেন বোঝো না? তোমাদের একসাথে দেখলে আমার মাথা গরম হয়ে যায়, মনে হয় তোমার বউকে খুন করে ফেলি। ফালতু কথা বলো না, এরকম করলে কণা বুঝে ফেলবে। বিশ্বাস ভেঙে গেলে আমার সোনার হরিণ হাতছাড়া হয়ে যাবে। কিসের সোনার হরিণ? আমিও তো ইনকাম করি, তোমার বউয়ের সমান ইনকাম আমার। আমি দিয়ে দেব সব টাকা তোমাকে, তুমি ওকে ছেড়ে দাও। তোমার সাথে কিন্তু আমার এরকম কথা ছিল না, বলেছিলাম চুপচাপ থাকবে, কণা যেন টের না পায়। এরকম করলে এক বাসাতেও থাকতে পারবে না তুমি। তাহলে তুমি আমাকে মাঝে মাঝে তো একটু সময় দাও, আমারও ইচ্ছে করে তোমাকে কাছে পেতে। কাছে পেতে চাই দেখেই বাসায় এনে রেখেছি, এটা বোঝো না? বুঝি কি লাভ আমার, যদি আমি তোমাকে কাছে না পাই? আমি শুধু ভালোবাসার কাঙ্গাল। আমার আগের স্বামী আমাকে ভালোবাসেনি, ব্যবহার করেছে শুধু। তুমিও কি তাই করবে? রুমে যাও, আমি আজ কণা ঘুমোলে আসবো তোমার কাছে। মন খারাপ করো না, মাথা ঠান্ডা করো। চলে যাও এখান থেকে, কণা আসার সময় হয়ে গিয়েছে। তুষার রান্না শেষ করে এসে খাবার টেবিলে গুছিয়ে দিল। কণা এসে দেখে খাবার রেডি। টেবিলে বসে বলছে, আজকাল একটু বেশি ভালোবাসছো মনে হচ্ছে, এত কাজ করে ফেললে। এ আর এমন কি, তুমি তো আমাদের জন্য কত কি করো। আমি ভেবেছি এশাকেও বলবো তোমার সাথে কাজ। এশা মামা এসো, খাবার রেডি। এত রান্না সব তুমি করলে নাকি মামা? সে বেশ পাকা রাঁধুনি, সব কিছুতেই পাকা। মানে? আরে মানে বুঝো না, অফিসে মামার কাজ এত ভালো যে সবাই প্রশংসা করে। কাজে কামে খুব পাকা। সে তো হতেই হবে। বসো, খেয়ে নাও। কণা বিছানাতে বসে মোবাইল হাতে নিয়ে বলছে, খুব মাথা ধরেছে, ঘরে কি মাথা ব্যথার ওষুধ আছে তুষার? একটা ঔষধ আছে, আনছি, দাঁড়াও। কানিয়ার ওষুধ এনে কণাকে দিল। এটা আবার কেমন ওষুধ? মাথা ব্যথার ওষুধ তো অন্যরকম। এক এক কোম্পানি এক এক রকম ঔষধ বানায়, এটাও মাথা ব্যথার ঔষধ। কণা মাথা ব্যথার নামে ঘুমের ওষুধ খেয়ে নিয়ে মোবাইল চাপতে চাপতে ঘুমিয়ে গেল। তুষার কণার ঘুমে বিভোর হওয়া নিশ্চিত হয়ে রুমের দরজা চেপে দিয়ে এশা রুমে চলে আসলো। এশা সেজে গুজে বসে আছে। সারা রাত এশার ঘরে কাটিয়ে সকালে উঠে চলে আসে। আজ সকালে এশা গোসল করে এসে ঘরের সব কাজ, রান্না নাস্তা এশা বানিয়েছে। এশার একটা সংসার অনুভূতি কাজ করছে। কণা তখনও বিভোরই ঘুম। নাস্তা রেডি হয়ে গেলে তুষার কণাকে ডাকলো। কণা, এই কণা, ওঠো, অফিসের সময় হয়ে গিয়েছে, এত ঘুমোচ্ছ কেন? কণা আধখোলা চোখে বলল, কত বাজে? 8টা বাজে, অফিসের আর মাত্র 1 ঘন্টা বাকি। রেডি হয়ে নাও, যাও। কি বলো? নাস্তা বানানো, টিফিন আমি কিছুই করিনি, ঘুমিয়ে যাচ্ছি। এখনও আমার চোখে ঘুম। মাথা ব্যথা এত তীব্র ছিল, বেহুশের মতো ঘুমিয়েছি মনে হয়। ফ্রেশ হয়ে রেডি হয়ে নাও। নাস্তা টিফিন এগুলো এশা বানিয়েছে আজ। তোমার শরীর খারাপ দেখে এশা মামা সব করে নিয়েছে। কি বলো? আহারে, মেয়েটার কষ্ট হলো। কণা ফ্রেশ হয়ে টেবিলে এসে দেখে এশা অফিসে যাওয়ার জন্য রেডি হয়ে নাস্তা করতে বসেছে টেবিলে। সরি এশা, তোমাকে কষ্ট দিলাম। আসলে শরীর এত খারাপ লাগছিল, ঘুম থেকে উঠতে পারিনি। আরে না, সমস্যা নেই, মাঝে মাঝে আমারও তোমাকে সাহায্য করা উচিত। এখন থেকে তোমাকে আমি প্রতিদিন সাহায্য করব। একা মানুষ তুমি কত করবে? তাড়াতাড়ি খাও, চলো, অফিসে দেরি হয়ে যাচ্ছে। নাস্তা শেষে তিনজন একসাথে অফিসের জন্য বের হয়ে গেল। ঘর গোছাতে গিয়ে ওষুধের বক্স হাত থেকে পড়ে গেল। ওষুধ উঠাতে গিয়ে একটা ওষুধ হাতে নিয়ে দেখলো এই ওষুধ সে গত কয়েকদিন মাথা ব্যথা হলে খাচ্ছে। ওষুধটার নাম দিয়ে গুগলে সার্চ দিল কণা। কণা বাক্যহীন হয়ে গেল। এটা তো হাই ডোজের ঘুমের ওষুধ। এই ওষুধ কণাকে তুষার কেন দেয়? সারাদিন কণার মন খুব খারাপ থাকলো। বিশ্বাস ভেঙে গেল। মনের ভিতর নানান ধরনের খারাপ কথা ঘুরপাক খাচ্ছে। তবে কি কণাকে মেরে ফেলতে চাইছে তিলে তিলে তুষার? কিন্তু কেন? কি এমন কারণ যে এত ভালোবাসার মাঝে এসব চলছে? যথারীতি রাতে ইচ্ছে করে কণা মাথা ব্যথার ওষুধ চাইল। তুষার আবার সেই ওষুধ এনে দিল। কণা ওষুধ আর পানি হাতে নিয়ে, তুষার আমার ফোনটা চার্জে লাগিয়ে দাও তো একটু। তুষার ফোন চার্জ দিতে গেলে ওষুধ ফেলে দিল কণা, শুধু পানি খেলো। তুষার অন্যদিনের মতো কণাকে ঘুমাতে দেখে উঠে চলে গেল এশার ঘরে। কণা বুঝতে পেরেছে তুষার উঠে গিয়েছে বিছানা ছেড়ে। কিছুক্ষণ বাদে কণা উঠে চুপি চুপি সারা ঘরে তুষারকে খুঁজতে লাগলো।
হঠাৎ এশার ঘর থেকে হাসির আওয়াজ। দরজার ফাঁক দিয়ে তাকিয়ে নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। ছি, এশা আর তুষার এক বিছানায় ঘনিষ্ঠ হয়ে বসে আছে। এশা বলছে, তোমার বউ কত বোকা, কিছু বুঝতে পারে না। ঘুমের ঔষধের কারসাজি সব। ঘুমে বিভোর সে, কিচ্ছু টের পাবে না। ঘুমের ওষুধের কারসাজিতে যদি মরে যেত ভালো হতো। কই মাছের প্রাণ মরবে না সহজে। থাক না এভাবে বেঁচে, আমাদের সমস্যা কি? আমরা তো ভালোই দিন কাটাচ্ছি। আমার একান্ত একার হয়ে তুমি থাকতে, সেটা ভালো হতো। এই সংসারের উপর আমার খুব লোভ। আমার নিজের একটা সংসার হবে, এটা আমার স্বপ্ন। এখন তো সংসার তোমারও। তুমি চাইলেই রান্না করো, আমার সেবা করো, আর কি চাই? একটা বাচ্চা, নিজের সংসার, এটা পেলে আর কিছু চাই না। এসব পাগলি একদম করা যাবে না। এখন চুপচাপ থাকো। কণা দরজার ওপাশে দাঁড়িয়ে আর সহ্য করতে পারছে না, কান্নায় ভেঙে পড়ল। জোরে কান্নার আওয়াজ শুনে তুষার এসে লাফিয়ে উঠে দরজার কাছে আসে। এসে কণাকে কান্না করতে দেখল। কণা, তুমি এখানে ঘুমাওনি? না, কেন এমন করলে? আমার সাথে কেন এমন করলে তুমি? আমাকে কেন এভাবে ধোকা দিলে? আমার এতদিনের বিশ্বাস, সংসার এভাবে শেষ করে দিতে তোমার একটু কষ্ট হলো না? কিভাবে পারলে তুমি? কিভাবে পারলে? তো তোমার ভুল হচ্ছে, তুমি যা দেখেছো ঠিক না। ঠিক না হলেই ভালো হতো, কিন্তু আমার চোখ আর কানকে কিভাবে বোঝাবো? আমি যদি এতটাই অযোগ্য হতাম, আমাকে বলতে, আমি চলে যেতাম। এভাবে ঠকালে কেন আমাকে? ভালো করেছো, ভালো থাকো তোমরা। তোমাদের জন্য শুভকামনা। কণা তার রুমে গিয়ে দরজা দিয়ে দিল। তুষার এসে দরজা ধাক্কা দিচ্ছে। কণা, দরজা খোলো, তোমাকে কিছু বলতে চাই। যে কথা বলবে সব কথা কোর্টে হবে। আমি এ বাসায় সকাল অবধি আছি। আমার ভাইকে ফোন দিয়েছি, সকালে নিতে আসবে। আবার একটা সংসার ভাঙনের সুর, আবার একটা ডিভোর্স। ভালোবাসার মানুষকে ঠকাবেন না। অন্যকে ঠকাতে গিয়ে নিজে যে অন্যায় করছেন তার শাস্তি ভয়ানক। এমন কোনো কাজ করবেন না যাতে লজ্জা পেতে হয় দুনিয়ার কাছে, আর প্রিয় মানুষের চোখে চোখ মেলাতে না পারেন।